আমি সাইকিয়াট্রিস্ট নীলাঞ্জন চ্যাটার্জি। আজ আপনাদের একটা গল্প শোনাচ্ছি। গল্প যেভাবে নেবেন আপনারা। আপনাদের কাছে গল্প হলেও আমার কাছে এটা গল্প নয়, একটা ঘটনা। যাক, এত বেশি সময় নেব না, এবার শুরু করি। আজ থেকে প্রায় 6 বছর আগে আমি আমার চেম্বারে বসে আছি। আমার রোগী দেখার টেকনিকটা একটু অন্যরকম। আমি দিনে মাত্র 3জন পেশেন্ট দেখতাম, কারণ আমাদের কাজটা অন্যান্য ডাক্তারদের থেকে একটু আলাদা। আমাদের কাছে মানুষ আসেন তাদের মানসিক যন্ত্রণা অবসাদের থেকে মুক্তি পেতে বা মুক্তি পাবার আশায়। তাই আমাদের কাছে তারা হয়তো কিছুটা সময় বা ফ্রি স্পেস এক্সপেক্ট করেন, যাতে আমরা তাদের সমস্যার কথা মন দিয়ে শুনি। আই অলওয়েজ বিলিভ যে পেশেন্টকে পেশেন্ট তকমা না দিয়ে একজন প্রকৃত বন্ধুর মতো তার কথা শোনাটা আর যতটা সম্ভব তার পাশে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। যাই হোক, এবার মূল গল্পে মানে ঘটনায় ফিরে আসি। সেদিন ওই রাত 8টার দিকে আমি আমার লাস্ট পেশেন্টের অপেক্ষায় চেম্বারে বসে আছি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আমার চেম্বারের কাঁচের স্লাইডিং উইন্ডো থেকে দেখতে পাচ্ছি অকাল বর্ষণে হেমন্তের সন্ধ্যা যেন মোহময় রূপ নিচ্ছে। হঠাৎ রিসেপশনিস্ট বেল দিয়ে জানালেন যে লাস্ট পেশেন্ট উপস্থিত। তাকে পাঠিয়ে দিতে বললাম। আমি মোবাইল ফোন ব্যবহার করি না। মানসিক রোগের চিকিৎসা করার সময় দেখতে পেয়েছি যে এই মোবাইল ফোনই মানুষের জীবনে হাজারখানা মানসিক রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই আমি নিজে সেটা ব্যবহার করা প্রথমে বন্ধ করে দিয়েছি। বাড়ি, চেম্বার, হসপিটাল এবং পেশেন্টদের সঙ্গে যোগাযোগের জন্য আমি ল্যান্ড ফোনই ব্যবহার করি। আমার ইন্টারকম আর ল্যান্ড ফোনটা লাস্ট 2 দিন ধরে ডেড আছে, তাই এই বেলের ব্যবস্থা। এই সময় স্লাইডিং ডোর ঠেলে যিনি ভেতরে ঢুকে এলেন সেই ভদ্রলোকের বয়স ওই 45-50-এর মধ্যে। দাঁড়িয়ে আছেন খানিকটা জুবুথুবু হয়ে এবং তিনি কাঁপছেন। মাথায় কাঁচা পাকা চুল উস্কো খুস্কো, গালে কয়েকদিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, গায়ে একটা খয়েরি চেক শার্ট। সম্ভবত লাস্ট 2 দিন ধরে তিনি এটাই পরে রয়েছেন। শার্টটা কুঁচকানো, পরনের প্যান্টটাও খুব ধোপদুরস্ত নয়। ভদ্রলোকের ভগ্ন স্বাস্থ্য। ভদ্রলোকের পায়ে রাবারের স্যান্ডেল, যেটা এই শার্ট প্যান্টের সঙ্গে বেশ বেমানান। স্পষ্টতই বোঝা যাচ্ছে ভদ্রলোক এমন কোনো সমস্যার মধ্যে আছেন যে নিজের দিকে নজর দেবার সময় পাচ্ছেন না। ভদ্রলোকের যে জিনিসটা সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করলো আমার, সেটা হলো তার চোখ। মনে হচ্ছে কেউ তার 2 চোখের নিচে এক পোঁচ করে কালি ঢেলে দিয়েছে। কোটরের মধ্যে ঢুকে যাওয়া চোখ অত্যন্ত অস্থির। এটা মানসিক অসুস্থতার স্পষ্ট লক্ষণ। আমি মনোযোগ ভরে তাকে দেখতে দেখতে বুঝতে পারলাম যে ভদ্রলোক মানসিকভাবে বিধ্বস্ত। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা ঘটে যাওয়ার আশঙ্কা তাকে তাড়া করে বেড়াচ্ছে। যেন সর্বনাশা কিছু ঘটে যাবার আশঙ্কায় তিনি আতঙ্কিত। আমি আরও লক্ষ্য করলাম যে ভদ্রলোক ব্যক্তি জীবনে সম্ভবত নিঃসঙ্গ একজন মানুষ। কারণ সাধারণত মানসিকভাবে অসুস্থ একজন মানুষ একা সাইকিয়াট্রিস্টের কাছে আসেন না, সাথে পরিচিত কাউকে নিয়ে আসেন, নিদেন পক্ষে বন্ধু বান্ধবকে তো নিয়ে আসেন। ভদ্রলোক এবার বললেন, নমস্কার। নমস্কার, প্লিজ বসুন, বি কমফোর্টেবল। হ্যাঁ। ভদ্রলোক ধীরে ধীরে চেয়ারে বসলেন। ভদ্রলোক এখনো কাঁপছেন, ভিজে চুপচুপে হয়ে গেছেন তিনি। আমি এসির রিমোটটা হাতে নিয়ে এসিটা সুইচড অফ করলাম। কিন্তু আমার মনে হলো যে ভদ্রলোকের কাঁপুনির উৎস আজকে শীতল আবহাওয়া নয়, তার কাঁপুনির উৎস তার মনের কোণে জমে থাকা কোনো বীভৎস আতঙ্ক। আমি এবার খুব স্বাভাবিকভাবেই তার দিকে তোয়ালে এগিয়ে দিয়ে বললাম, আপনি তো পুরো ভিজে গেছেন, ভালো করে মাথাটা মুছে নিন। হেমন্তের অকাল বৃষ্টি, বাইরে কি খুব ঠান্ডা? হ্যাঁ, হ্যাঁ, ঠান্ডা। একটু চা খাবেন, আরাম পাবেন তাহলে।
ভদ্রলোক আমার প্রশ্ন শুনেও মাথাটা সামান্য ঝুঁকিয়ে বসে রইলেন, যেন এখনো কিছু ভেবে চলেছেন তিনি। আমি টিপট থেকে পেয়ালায় চা ঢাললাম, তারপর জিজ্ঞাসা করলাম, চায়ে দুধ চিনি চলবে? এবার যেন ভদ্রলোক হঠাৎ নড়ে চড়ে বসলেন, লজ্জিতভাবে বললেন, হ্যাঁ হ্যাঁ, সরি সরি, না মানে লিকার চাই ভালো। আমি এবার ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার নামটা জানতে পারি? অঞ্জন, অঞ্জন রায়। অঞ্জনবাবু, আপনার সমস্যার কথা খুলে বলুন, ধীরে সুস্থে বলুন, তাড়াহুড়োর কিচ্ছু নেই। মানুষের মনের গোপনীয়তা নিয়েই আমার কাজ, সুতরাং আমাকে বন্ধু মনে করে সব কথা নিশ্চিন্তে বলতে পারেন। ভদ্রলোক চায়ে চুমুক দিলেন, তারপর আবার একটা বড় চুমুক দিলেন। আগের থেকে তাকে একটু ধাতস্থ বলে মনে হলো, কাঁপুনিও বন্ধ হয়ে গেছে। তিনি অস্ফুট স্বরে বললেন, একটা স্বপ্ন, একটা স্বপ্ন। বলেই চুপ করে গেলেন। আমি উদ্গ্রীব হয়ে উঠলাম। হ্যাঁ বলুন। ভদ্রলোক পুনরায় নিশ্চুপ হয়ে বসে রইলেন। তারপর আমি এবার নিস্তব্ধতা ভাঙলাম। দেখুন অঞ্জনবাবু, আপনি যদি সমস্যাটা ভেঙে না বলেন তাহলে কিন্তু আমার পক্ষে আপনার জন্য কিচ্ছু করা সম্ভব হবে না, তাই সব কথা খুলে বলুন। অঞ্জন রায় সামান্য মাথাটা ঝোঁকালেন, পরপর কয়েকটা চুমুকে অবশিষ্ট চাটা শেষ করলেন। তারপর শুরু করলেন তার জীবনের ভয়াবহতম অভিজ্ঞতার কথা। বাইরে তখন দুর্যোগটা আরও বাড়ছে। এই স্বপ্ন দেখাটা ছিল আমার মুদ্রাদোষের মতন। প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্বপ্ন দেখতাম, উদ্ভট আজগুবি সব গল্প, যার সাথে বাস্তবের বিন্দু মাত্র মিল নেই। তখন আমার বয়স ওই 18 বছর মতো, প্রায় 26 বছর আগের কথা। আমি একটা স্বপ্ন দেখি, সেটাও ছিল এই রকমই এক দুর্যোগের রাত। কিন্তু এই স্বপ্ন ছিল আমার নিত্য দেখা স্বপ্নগুলোর থেকে একদম একদম আলাদা, একদম আলাদা। এত স্পষ্ট সেই স্বপ্ন, এত জীবন্ত, গন্ধবর্ণ, সব সব অনুভব করেছিলাম স্বপ্নে। সব আমার জীবনের ভয়াবহতম দুঃস্বপ্ন ছিল সেটা। আমি নিজেকে একটা অপরিচিত বাড়িতে দেখলাম, নিশুতি রাত, শীতকাল, গা শিউরানো সেই সুতীব্র ঠান্ডা আমি স্পষ্ট অনুভব করছি। দেখলাম অচেনা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রয়েছি আমি। অজপাড়া গায়ের একটা বাড়ি, টিনের চাল, বাঁশের বেড়া। আমার একটা পা মাটির তৈরি সিঁড়িতে, সিঁড়ি থেকে নামলেই মাঝারি সাইজের একটা ঝকঝকে উঠোন, গাছপালা দিয়ে ঠাসা একটা বাড়ি। উঠোনের চারপাশে ঝাঁকড়া তেঁতুল গাছটা চোখে পড়ে সব থেকে বেশি, জানেন। আমি আমি উঠোনে নামার উপক্রম করলাম, তখনই একটা শব্দ শুনলাম আমি। কোনো বড় পাখির ডানা ঝাপটানোর মতন শব্দ। শব্দের উৎস লক্ষ্য করে তাকাতেই দেখলাম খুব খুব বড় একটা পাখি। এত বড় পাখি, মানে ঈগলের মতন বড় পাখি। আমাদের এখানে দেখা যায় না, কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবেন সেটা বাজ বা ঈগল বা অন্য কোনো পাখি নয়, ওটা বড় লোকের জীব। এক মিনিট অঞ্জনবাবু, আপনার কি দেখে মনে হলো যে ওটা কোনো পরলোকের জীব? ডাক্তারবাবু, আপনি যদি ওকে দেখতেন তবে আপনিও এক বাক্যে স্বীকার করতেন যে ওটা ওটা পরলোকের জীব, পিশাচ। পিশাচ? সিমস ইন্টারেস্টিং। বেশ বেশ বেশ, তারপর বলুন। আমি দেখলাম ভদ্রলোকের মুখ আবার খুব ফ্যাকাশে হয়ে গেছে। মুখে একবার হাত চালিয়ে নিয়ে তিনি বললেন, ওই প্রাণীটা, পিশাচটা উড়ে এসে বসেছে তেঁতুল গাছের
একটা মোটা ডালে। ডাক্তারবাবু, বিশ্বাস করুন, ওর চেহারা এখন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। সমস্ত শরীর ছাই রঙের, ঢালু কপাল, ডানা দুটো ধপধপে সাদা, আকারে অনেকটা ওই বাদুরের ডানার মতন। দু চোখের জায়গায় যেন দুটুকরো তিকোনার রেডিয়াস বসিয়ে দেওয়া হয়েছে। বাঁকানো মোটা ভ্রু, ঈগল বাজ পাখির ঠোঁটের মতন নাক, নিচের ঠোঁট এতটাই ঝুলে পড়েছে যে থুতনিতে ঠেকে গেছে। লোলুপ সেই ঠোঁট বেয়ে বেয়ে লালা ঝরছে। ধনুকের মতন পিঠ, সারা শরীরে বানরের মতন লোমে ঢাকা, খাটো পায়ে এবং অস্বাভাবিক লম্বা হাতে দীর্ঘ ছুচলো নখ। ঠিক শিকারি পাখির মতোই সে গাছের ডালে পা দিয়ে আঁকড়ে ধরেছে। আর তার ওই চুচলো নখওয়ালা হাতে হাতে ভাজা কলা করা রয়েছে একটা লাশ। সম্ভবত 2-1 দিনের পুরনো হবে। সদ্য পচন ধরা শুরু হয়েছিল। মাংসের নাড়ি উল্টে আসা গন্ধ আমি পেয়েছি ডাক্তারবাবু, আমি পেয়েছি। তবে তবে সেই গন্ধ লাশের নাকি পিশাচের শরীরের, তা আমি বলতে পারবো না। লাশটা একপাশে নামিয়ে রাখলো পিশাচটা। তারপর ঘাড় কাত করে এদিক ওদিক তাকাতে লাগলো। ওই প্রাণীটার তাকানো দেখলে পেঁচার কথা মনে পড়ে যায়। ডক্টর, সেই তাকানোর ভঙ্গি দেখে আমার হৃৎপিণ্ড লাফ দিয়ে গলার কাছে উঠে এলো। পিশাচটা আমার দিকে সরাসরি তাকালো। আমার হৃৎপিণ্ড যেন গলা থেকে আলজিবে উঠে এলো। কিন্তু আমাকে দেখে পিশাচটার চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। সে নির্বিকারভাবে এবার লাশটাকে তুলে নিল। হঠাৎ কচাক করে কামড় দিয়ে এক কাবলা মাংস তুলে নিল। চিবোতে লাগলো, সশব্দে চিবোতে লাগলো। প্রায় গলা পর্যন্ত উঠে আসা বমি প্রাণান্ত চেষ্টায় ঠেকালাম আমি। পিশাচটা এবার লাশের মাথাটা এক টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল গাছের তলায়। এবার আমার দিকে সেই দৃষ্টি দিয়ে এক ঝলক দেখল প্রাণীটা, তারপর ডানা ঝটপট করে উড়ে গেল। আমি তখনও সিঁড়িতে এক পা দিয়ে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছি। একটু ধাতস্থ হয়ে অবাধ্য পা দুটোকে টানতে টানতে এগিয়ে গেলাম গাছের নিচে। তৃতীয়ার চাঁদ আকাশে, তার আলোয় আমি স্পষ্ট দেখলাম রক্তে মাখামাখি থাকা মাথাটা আমার বাবার। অপার্থিব এক আতঙ্ক নিয়ে চমকে ঘুম থেকে জেগে উঠলাম আমি। সমস্ত শরীর ঘামে ভিজে জবজব করছে। বুকের মধ্যে যেন দুমদুম করে পিটছে কেউ। হ্যাঁ, এক জগ জল খেয়েও সেদিন তেষ্টা মেটাতে পারিনি আমি। পরদিন রাতের বেলা হঠাৎ আমার বাবার স্ট্রোক হয়। হসপিটাল অব্দিও নিয়ে যাওয়ার সময় পাইনি জানেন, প্রায় সাথে সাথেই মারা যান। অঞ্জনবাবু থামলেন, শার্টের হাতা দিয়ে কপালের ঘাম মুছলেন। আমি বললাম, অঞ্জনবাবু, এতক্ষণ যে আপনি অতিপ্রাকৃত ঘটনার কথা বললেন, তার ব্যাখ্যা অত্যন্ত সহজ নয় কি? হ্যাঁ, সহজ। কাকতালীয় ঘটনা, কোইন্সিডেন্স। এক্স্যাক্টলি। তবে আমার ধারণা ঠিক এই কারণে আপনি আমার কাছে আসেন। 26-27 বছর আগের কাকতালীয় ঘটনা নিয়ে কোনো বুদ্ধিমান মানুষই বিচলিত হবেন না। আপনি ঠিক ধরেছেন ডক্টর, একদম ঠিক ধরেছেন। ঘটনার শেষ এখানে নয়। সম্প্রতি আমার জীবনটাকে একটা মূর্তিমান বিভীষিকায় পরিণত করেছে এই স্বপ্ন। প্রকৃত সমস্যাটা সেখানেই। বেশ, আপনি এবার আপনার প্রকৃত সমস্যার কথাই বলুন তাহলে। ডক্টর, আরেক কাপ চা পেতে পারি? ডেফিনেটলি। আমি আবার চা ঢেলে নিয়ে এগিয়ে দিলাম ওনার দিকে। আমিও এক কাপ নিলাম। প্রচণ্ড বজ্রপাতে
সামনে কোথাও ট্রান্সফরমার বার্স্ট করল। ভদ্রলোক আবার বলতে শুরু করলেন। এই ঘটনার বছর দশেক পর আমি বিয়ে করি। আমার স্ত্রী গ্রামের মেয়ে। বিয়ের পর অষ্টমঙ্গলায় শ্বশুর বাড়ি গেছি। অজ পাড়াকা। মাঝরাতে ঘুম ভেঙে গেল। বাথরুম যেতে হবে। সিগারেটের তেষ্টাও পেয়েছে। পাশে আমার স্ত্রী অঘরে ঘুমোচ্ছে। আমি উঠলাম। নতুন জামাই হওয়াতে সামনের দরজা দিয়ে না বেরিয়ে পিছনের দরজা দিয়ে বেরোনো ভালো হবে স্থির করলাম। পিছন দিকে বাগানের পাশেও একটা বাথরুম আছে, আর সিগারেটও খেতে হবে। পিছনের দরজা খুলে সিঁড়িতে পা দেওয়া মাত্রই আমার মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগলো। বাড়ির পিছনের দৃশ্যগুলো আমার খুব পরিচিত মনে হলো। খুব মনে হলো আমি এখানে আগেও এসেছি। মুহূর্তে আমার 10 বছর আগের কথা মনে পড়ে গেল। আমি আবিষ্কার করলাম আমার জীবনের ভয়াবহতম দুঃস্বপ্নের সেই বাড়িটিতে ঠিক একই ভঙ্গিমায় আমি দাঁড়িয়ে আছি। সেই মাটির সিঁড়ি, ঝকঝকে উঠোন, ঘন গাছপালা, সেই ঝাঁকড়া তেঁতুল গাছ, আর কি আশ্চর্য সেই দিনও আকাশে তৃতীয়ার চাঁদ। প্রচণ্ড আতঙ্কে আমি জমে গেলাম। সময় যেন থেমে গেল। হঠাৎ হঠাৎ সেই ডানা ঝাপটানোর শব্দ। সেই শব্দ যতই এগিয়ে আসতে লাগলো, তার সাথে পাল্লা দিয়ে আমার হৃৎপিণ্ড বুকের খাঁচায় সজোরে বাড়ি দিতে লাগলো। একটু বাদেই আমি সেই সেই পিশাচটাকে দেখতে পেলাম। অবিকল স্বপ্নের মতন সেই বিভৎস চেহারা। তারপর ডক্টর, আমি আর আমার স্বপ্নটাকে বাস্তবে হুবহু দেখতে পেলাম। স্বপ্নের মধ্যে যেন প্রত্যেকটা ঘটনা পর পর গেল। পিশাচটা আমাকে দেখল নির্বিকার চোখে। কামড় দিয়ে এক খাবল মাংস হাতে ধরা লাশটা থেকে সে তুলে নিল। নাড়ি উল্টানো লাশ পচা গন্ধ ধাক্কা দিল আমার নাকে। সেই আগের মতোই পিশাচটা লাশের মাথাটাকে ছিঁড়ে ফেলে দিল গাছের উপর থেকে নিচে। শেষে আমার দিকে দৃষ্টিহীনে আবার উড়ে গেল টানা ঝটপটিয়ে আমার স্বপ্ন পিশাচ। আমি আবার বোধশক্তিহীন জম্বির মতন টলটলে পায়ে এগিয়ে গেলাম গাছের নিচে। একটা রক্ত মাখা মাথা খুঁজে পেলাম। দেখলাম সেটা আমার স্ত্রীর। আমি উন্মাদের মতন ছুটে এলাম ঘরে। ভয়ে আশঙ্কায় আমার মনের অবস্থা তখন বর্ণনা করতে পারবো না। আমি দেখলাম আমার স্ত্রী ঠিক আগের মতোই ঘুমোচ্ছে। সে ঘুমোচ্ছে নাকি সে মৃত? আমি কাঁপা কাঁপা হাতে তার নাকের কাছে ধরলাম। ঘুমন্ত মানুষের স্বাভাবিক উষ্ণ নিঃশ্বাস আমার হাতে লাগলো। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি বসে পড়লাম। উত্তেজনায় তখন আমার বুক হাঁপুড়ের মতন ওঠানামা করছে। পরের দিন সকালে উঠে শ্বশুরবাড়ি থেকেই কাজে বেরোই আমি। বিকেলবেলা কাজের জায়গায় টেলিফোনে খবর পাই যে দুপুরবেলা আমার স্ত্রী আত্মহত্যা করেছে। শোবার ঘরের কড়িকাঠের সঙ্গে ঝুলছিল। বিয়ের আগেই ওই গ্রামেরই একটা ছেলের সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক ছিল। বাড়ির লোক তাকে তার অমতে বিয়ে দিয়েছিল আমার সাথে। আমার সাথে সে সুখী ছিল না। অথচ বিয়ের পরে সে না আমায় কিছু বলেছিল, না আমি টের পেয়েছিলাম তার আচরণে। তখনই আমার মনে হলো, জানেন ডক্টর, এই পিশাচটা বোধহয় প্রত্যেক দর্শনেই আমাকে কারোর মৃত্যু পরোয়ানা জানিয়ে যায়। ভদ্রলোক চুপ করলেন। মাথাটা আবার নিচের দিকে ঝুঁকে পড়েছে তার। আমি সঙ্গে সঙ্গেই প্রায় প্রশ্নটা ছুঁড়ে দিলাম তার দিকে। তো আপনার স্ত্রীর মাথাটা কি করলেন? হ্যাঁ? গম্ভীর ঘোরের মধ্যে থেকে যেন চমকে বাস্তবে ফিরলেন ভদ্রলোক। আমি বলতে শুরু করলাম, হ্যাঁ দেখুন, আপনার ঘটনা অনুযায়ী আপনার জীবনে পিশাচটার দ্বিতীয় আগমন কিন্তু স্বপ্ন ছিল না, ছিল বাস্তব। তাহলে আপনার স্ত্রীর মাথাটাও যখন আপনি গাছতলায় খুঁজে পেলেন তখন সেটাও বাস্তব। তবে সেটা কোথায় গেল? আপনার স্ত্রীর মাথাটা কি আপনি খুঁজে পেয়েছিলেন? পাননি তো?
অঞ্জনবাবু মাথা নিচু করে বললেন, এইভাবে তো আগে কখনো ভেবে দেখিনি। আমি এবার আমার গদিমোড়া চেয়ারটায় ভালো করে হেলান দিয়ে আরাম করে বসলাম। তারপর বললাম, শুনুন অঞ্জনবাবু, মনোযোগ দিয়ে আমার কথাটা একটু শুনুন। 18 বছর বয়সে আপনি একটা দুঃস্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন আপনার মনে গভীর রেখাপাত করেছিল এবং তার সাথে ঘটে গিয়েছিল একটা কাকতালীয় ঘটনা। আপনার মস্তিষ্ক তার অগণিত কোষের মধ্যে যে কোনো একটাতে এই দুঃস্বপ্নের স্মৃতিকে সযত্নে সংরক্ষণ করল। আমাদের এই বাংলার গ্রামাঞ্চলের অধিকাংশ বাড়িতেই গাছপালার আধিক্য দেখা যায়, আর এর মধ্যে তেঁতুল তো খুবই একটা কমন গাছ। আপনার শ্বশুরবাড়িও সেই রকমই একটা গ্রাম বাংলার বাড়ি। গভীর রাতে আপনি যখন সিঁড়িতে পা দিলেন, আপনার এক ধরনের ইলিউশন হলো। আপনার মস্তিষ্ক উত্তেজিত হয়ে উঠল। একটা মোক্ষম অজুহাত পেয়ে সে তার পুরনো স্মৃতি উগরে দিল। আর ঠিক তখনই একটা হ্যালুসিনেশন হলো আপনার। আপনার উত্তপ্ত মস্তিষ্ক একটা স্বপ্ন দৃশ্যকে আপনার সামনে হাজির করলো। অঞ্জনবাবু, আমার কথাটা বুঝতে পারছেন? অঞ্জনবাবু রোবটের মতো বললেন, হ্যাঁ। এই ডিজিজটার নাম স্কিজোফ্রেনিয়া। মানসিক রোগের মধ্যে এটা খুবই কমন, আর চিকিৎসা না করালে কিন্তু ভয়াবহ একটা রোগ। বাট আই থিঙ্ক আপনি স্কিজোফ্রেনিয়ার ফার্স্ট স্টেজে আছেন, বিকজ আপনার যুক্তিবোধ কিন্তু নষ্ট হয়নি। এই রোগে আক্রান্তরা মনে করে তাদের জীবনে একই ঘটনা বারবার ঘটছে। কাউকে দেখে ভাবে যে একে সে কোথাও না কোথাও আগে দেখেছে। তার স্থির বিশ্বাস জন্মায় যে যে কোনো সুপার পাওয়ার তার মধ্যে চলে এসছে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এনিওয়ে, ডোন্ট ওয়ারি অঞ্জনবাবু, আমি আপনাকে কিছু মেডিসিন দিচ্ছি। এর মধ্যে ঘুমের মেডিসিনও আছে। মানুষ স্বপ্ন দেখে কিন্তু হালকা ঘুমে। দেখবেন ঘুমটা গভীর হলেই স্বপ্ন দেখবেন না। 1 মাস পরে আমার সঙ্গে দেখা করবেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে তবে ওই সাইকোথেরাপির দরকার হতে পারে। বাট ডোন্ট ওয়ারি। আর একটা কথা অঞ্জনবাবু, একই কাকতালীয় ঘটনা বা কোইন্সিডেন্স কিন্তু মানুষের জীবনে একাধিকবার ঘটে, এরকম কিন্তু প্রচুর রেকর্ড আছে। ভদ্রলোক এবার যেন কিছু বলতে গিয়ে একটু দ্বিধায় পড়লেন। তারপর অদ্ভুত অপার্থিব গলায় বললেন, ডক্টর, এত বছর আগের বিষয় নিয়েও আজ আমি আপনার কাছে আসিনি। ঘটনা সেখানে শেষ হয়নি, প্রকৃত ব্যাপারটা আরও ভয়াবহ। আমি প্রেসক্রিপশন লেখা থামিয়ে ভদ্রলোকের দিকে তাকালাম। তারপর শান্তভাবেই বললাম, বলুন। ডক্টর, আমার স্ত্রীর মৃত্যুর প্রায় 15 বছর পর হুবহু এই এই একই স্বপ্ন আমি মাস 3 আগে আবার দেখি। পিশাচটা যথারীতি লাশের মাথাটা ফেলে দিয়ে যায় এবং আমি গাছের তলায় একটা অপরিচিত মুখ কুড়িয়ে পাই। পরদিন খবরের কাগজে সে মানুষটির নৃশংসভাবে খুন হওয়ার সংবাদ ছবি সহ ছাপা হয়। এরপর থেকে প্রতি সপ্তাহে অন্তত 3-4 দিন এই ঘটনা ঘটে চলছে। স্বপ্নে পিশাচটার ফেলে যাওয়া মাথাটা আমি পরদিন খবরের কাগজ বা টিভিতে দেখতে পাই, কারণ আমার স্বপ্নের প্রতিটি মানুষেরই মৃত্যু হয় অপঘাতে। কিন্তু অঞ্জনবাবু, অপঘাতে মৃত্যুর সব খবর তো টিভিতে বা পেপারে আসে না। তখন আমার কাছে চিঠি আসে। চিঠি? হ্যাঁ, আমার লেটার বক্সে আমি একটা চিঠি পাই। সেই চিঠিতে নাম ঠিকানা কিছুই থাকে না। অজ্ঞাতনামা প্রেরক অত্যন্ত বিনয়ের সাথে আমাকে অবহিত করেন স্বপ্নে দেখা ব্যক্তির মৃত্যু সম্পর্কে। এখন প্রতি রাত্রে আমি ভয়াবহ আতঙ্ক নিয়ে অপেক্ষা করি, কবে আমি গাছতলা থেকে আমার নিজের মাথাটা কুড়িয়ে আনব। আমি এবার ভদ্রলোকের দিকে কিছুক্ষণ অপলোকে চেয়ে থেকে হাসি মুখেই বললাম, অঞ্জনবাবু, আপনি একজন স্কিজোফ্রেনিয়াক। আমি আগেই বলেছি, এই ধরনের রোগীরা মনে করে তাদের মধ্যে কোনো অতীন্দ্রিয় ক্ষমতা চলে এসছে। আপনার বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে পিশাচটা আপনাকে মৃত্যুর আগাম খবর দিয়ে যায়। আপনি নিশ্চয়ই একা থাকেন, তাই না? হ্যাঁ, স্ত্রীর মৃত্যুর পর আর বিয়ে করিনি।
আপনার স্ত্রীর আত্মহত্যা আর আপনার বাবার মৃত্যু আপনার জীবনের বৃহত্তম দুটো ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে এই আপনার স্বপ্ন পিশাচ। এই পিশাচই হয়ে উঠেছে আপনার নিঃসঙ্গ জীবনের বিভীষিকাময় সঙ্গী। ধীরে ধীরে আপনিও আক্রান্ত হয়েছেন স্কিজোফ্রেনিয়ায়। আপনি খবরের কাগজে একটা অপঘাতে মৃত্যুর খবর দেখছেন এবং ধরে নিচ্ছেন যে একেই আপনি স্বপ্নে দেখেছেন। আসলে কিন্তু আপনার এই ধারণা ভুল। আসলে এটা স্কিজোফ্রেনিয়ার একটা সিমটম। কিন্তু ওই চিঠি? আচ্ছা, ওই অজ্ঞাতনামা প্রেরকের কোনো চিঠি কি আপনার কাছে আছে? না, পড়ার পরেই আমি চিঠিগুলোকে ছিঁড়ে ফেলে দিই। কেন? কারণ আমার তখন হিতাহিত জ্ঞান থাকে না ডক্টর। কারণটা আমি বলছি অঞ্জনবাবু। চিঠিগুলো আপনারই লেখা। হ্যাঁ? ইয়েস অঞ্জনবাবু, স্কিজোফ্রেনিয়াকরা নিজেরাই নিজেদের প্রত্যাশা অনুযায়ী একটা ঘটনা ঘটায় এবং মনে মনে ভেবে নেয় ঘটনাটা অন্য কেউ ঘটাচ্ছে বা সার্টেনলি এমনি এমনি হচ্ছে। আপনি ওই চিঠি লিখেছেন এবং নিজেই নিজের লেটার বক্সে ফেলেছেন, কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না, কারণ আপনি যেই সময় এই কাজটা করছেন সেই সময় আপনি মেন্টালি ডিসঅর্ডার স্টেজে রয়েছেন। কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড, মানে আপনার অবচেতন মন, কিন্তু সবটা জানে। সে কোনো রকম প্রমাণ রাখতে চাইছে না যে কাজটা আপনারই। ভদ্রলোক কোনো কথা বলছেন না, স্ট্যাচুর মতো মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে আছেন। তার চোয়ালো শক্ত হয়ে উঠেছে। আমি আবার বললাম, অঞ্জনবাবু আরেকটু চিন্তা করুন তো, আপনাকে মৃত্যুর পূর্বাভাস দিয়ে কার কি লাভ? আপনি তো কাউকে খুন করছেন না, কিংবা আগে থেকে জেনে নিয়ে কোনো দুর্ঘটনা ঠেকাতেও পারছেন না। সুতরাং আপনার ধারণা আমার কাছে কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক। আমার ব্যাখ্যাটা কি এবার আপনার কাছে সামান্যতম যুক্তিগ্রাহ্য বলে মনে হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আপনার আপনার ব্যাখ্যা যথেষ্ট গ্রহণযোগ্য। কিন্তু ডক্টর, বলুন। আমি স্কিজোফ্রেনিক নই ডক্টর। মানে? আমি এবার সত্যি একটু বিরক্ত হলাম। লোকটা বলে কি আমি সাইকিয়াট্রিস্ট নাকি সে? তাও আমি যথাসম্ভব কণ্ঠস্বর সংযত রেখে বললাম, দেখুন আপনার সাথে তো কেউ আসেনি, তাই আপনাকেই সব কথা বলতে হচ্ছে। মানসিকভাবে অসুস্থ একজন মানুষ কখনোই নিজেকে... বলতে বলতে থমকে গেলাম আমি। ভদ্রলোকের মুখভঙ্গি পরিবর্তিত হয়ে গেছে। বিস্ফারিত চোখ দুটো যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। কপাল ও সমস্ত মুখে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। ভারী হয়ে উঠেছে নিঃশ্বাস। হাঁপানির রোগীর মতো সশব্দে টেনে টেনে শ্বাস নিচ্ছেন তিনি। থরথর করে কাঁপছেন মৃগী রোগীর মতো। আমি এবার বিরক্তভাবে বললাম, অঞ্জনবাবু কি হয়েছে আপনার? আপনার স্বপ্ন পিশাচ কি এই চেম্বারে এসে উপস্থিত হয়েছে নাকি? ডক্টর, ওই 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 ছবিটা কার? ওই যে আপনার টেবিলের ফটো ফ্রেমে? আমার টেবিলের বাঁদিকে একটা সুদৃশ্য ফটো ফ্রেম কাম পেন স্ট্যান্ডে আমার স্ত্রী, মেয়ে আর আমার একটা ছবি সাঁটা থাকে। ছবিটা আমার দিকেই ঘোরানো থাকে। কিন্তু এখন প্রেসক্রিপশন লেখার সময় বা পেন নেবার সময় বা কোনো কারণে সম্ভবত আমারই হাতে লেগে ফটো ফ্রেমটা সামান্য অ্যাঙ্গেলে ঘুরে গেছে সামনের ভদ্রলোকের দিকে। আমি ভদ্রলোকের আঙুল নির্দেশে চোখ ঘোরালাম। এবার আমি বিরক্তির চরম সীমায় পৌঁছে গেলাম। বললাম, এটা আমার মেয়ের ছবি, নাম মিঠাই। কেন অঞ্জনবাবু, আমার মেয়ের চেহারার সঙ্গে কি পিশাচের মিল পাচ্ছেন? অঞ্জনবাবু কঠিন মুখে বললেন, তার চেয়েও ভয়াবহ ডাক্তারবাবু। পরশু রাতের স্বপ্নে পিশাচটা যে মাথাটা গাছের নিচে ফেলে দিয়ে গেছিল, সেটা আপনার মেয়ের। কি? হ্যাঁ ডক্টর, আমি স্বপ্ন দেখার 48 ঘন্টার মধ্যেই মৃত্যু সংবাদ আসে। আর 48 ঘন্টা হতে 7 মিনিট বাকি। আমি দেখলাম ভদ্রলোক দেওয়াল ঘড়ির দিকে অপলকে চেয়ে আছেন। অঞ্জনবাবু, আজকে কি আপনি কোনো মৃত্যু সংবাদ পেয়েছেন? না। সুতরাং আমার মেয়ের ছবি দেখে আপনি ধরে নিচ্ছেন তাকেই আপনি স্বপ্নে দেখেছেন। আপনি বাস করছেন একটা কল্পিত জগতে, যা আপনারই সৃষ্টি। এক ধরনের ভয়াবহ ইলিউশনের মধ্যে আছেন আপনি। অ্যান্ড দিস ইজ দ্য ক্লিয়ার ইন্ডিকেশন অফ দিস মেন্টাল ইলনেস। ভদ্রলোক চুপ করে বসে আছেন। আমি এবার একটু সহানুভূতির সাথেই বললাম,
শুনুন অঞ্জনবাবু, আপনাকে বারবার করে আপনার রোগের ব্যাপারে বলতে আমার খারাপ লাগছে, বাট কিছু করার নেই। একই কোইন্সিডেন্স দুবার ঘটা এবং সেই সাথে নিঃসঙ্গতা আপনাকে মানসিকভাবে সত্যিকারের বিধ্বস্ত করে দিয়েছে। আপনার চিকিৎসা দরকার। আপনি আমার মেন্টাল ক্লিনিকে ভর্তি হন। আমি কথা দিচ্ছি, আমি আপনার চিকিৎসা করব এবং আপনি ভালো হয়ে উঠবেন। আপনার কনসালটেন্সি আমি নিচ্ছি না, কারণ আমি স্কিজোফ্রেনিক নই। আমার বিশ্বাস খুব শিগগিরই আপনার টেলিফোনটা বেজে উঠবে, একটা মর্মান্তিক দুঃসংবাদ পাবেন আপনি। অঞ্জনবাবু, ইউ মে গো নাও। আমি ঠিক করলাম যে এই রকম একগুঁয়ে পাগলকে আমি আর প্রশ্রয় দেব না। সরাসরি বললাম, আপনি যখন বেশি বোঝেন তবে আমার কাছে এসছেন কেন? কোনো ভূতের ওঝা খুঁজে বার করুন। অ্যান্ড আপনাকে কোনো ফিস দিতে হবে না, কারণ আপনার কোনো চিকিৎসা আমি করিনি। অ্যান্ড ওয়ান মোর থিং, আমার ফোনটা 2 দিন ধরে ডেড, সো ইট উইল টেক অ্যানাদার 2 days অফ টাইম টু গেট রিপেয়ার্ড। তাই টেলিফোন বাজার তো কোনো প্রশ্নই আসছে না। এই প্রথম অঞ্জন রায়ের মুখে হাসি ফুটল। কোনো মহামূর্খের বোকামি দেখে যেমন কোনো বুদ্ধিমানের মুখে হাসি খেলে, এই হাসি অনেকটা সেই রকম। সেই সাথে তার চোখটাও চিকচিক করে উঠল। ভালো থাকবেন ডক্টর, বাকি জীবনটা শক্ত থাকার চেষ্টা করবেন। বেরিয়ে গেলেন ভদ্রলোক। আমি বিরক্তভাবে উঠলাম। বাড়ি ফিরতে হবে, বাইরে এখনো প্রচণ্ড দুর্যোগ চলছে। গাড়ি আছে, কিন্তু এই বৃষ্টিতে ড্রাইভ করাটাই খুব চাপের। আমি ব্যাগ আর টুকিটাকি জিনিস গোছাতে শুরু করলাম বাড়ি যাবার জন্য। মেয়েটার কাল 7th বার্থডে, সারপ্রাইজ প্ল্যান করা রয়েছে। কি যে করব, কত তাড়াতাড়ি বাড়ি ফিরবো, সেই সব চিন্তাই আমাকে মশগুল করে রেখেছিল। হঠাৎ আমাকে হতবাক করে দিয়ে চেম্বারের ল্যান্ডফোনটা নিস্তব্ধতাকে বিদীর্ণ করে কর্কশ শব্দে বেজে উঠল। আমি একই সঙ্গে আশ্চর্য আর আতঙ্কিত হয়ে উঠলাম। দেওয়াল ঘড়িটা অঞ্জনবাবুর হিসেব অনুযায়ী সঠিক সময়ে জানান দিচ্ছে। তবে তবে কি এটাও কোনো কাকতালীয় ঘটনা? কাল পরশুর আগে তো ফোনটা ঠিক হবার কথা নয়। আমি বুঝতে পারলাম আমার হাতের তালু ঘেমে উঠেছে, কপালেও বিন্দু বিন্দু ঘাম জমেছে। আমি এবার কাঁপা কাঁপা হাতে টেলিফোনের রিসিভারের দিকে হাত বাড়ালাম। ফোনটা তুলতেই ও প্রান্ত থেকে আমি আমার স্ত্রীর গলা শুনলাম। জানো তো মিঠাই? জানি না কেন কথাটা পুরোটা অস্পষ্ট শোনালো। সেটা কান্নার দমকে না অন্য কিছুতে তা আমি বুঝলাম না। কাছেই কোথাও সেই সময়ই সশব্দে বাজ পড়ল। আমি আর ধৈর্য রাখতে না পেরে স্ত্রীকে ধমকে উঠলাম। কি হয়েছে? কি হয়েছে আমার মিঠাইয়ের? মিঠাই ব্যালকনি থেকে পড়ে গেছে। হোয়াট? রিসিভারটা আমার হাত থেকে খসে গেল। এখন রাত 10:57। ঘটনাটা পুরোটাই আপনাদের কাছে শোনালাম। কি জিজ্ঞাসা করছেন? আমার মেয়ের কথা? না, মেয়েটাকে বাঁচাতে পারিনি। 13 তলা উঁচু ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে গেলে কেউ কি আর... তবে মৃত্যু আর আমাকে ভাবায় না। কত মৃত্যুই দেখলাম তারপরে। মেয়ে, স্ত্রী, ভাই, বন্ধু, অপরিচিত। ওই ডানাওয়ালা নৃশংস প্রাণীটা, ওই স্বপ্ন পিশাচটা প্রত্যেকবার আমাকে কারণ না কারণ মৃত্যু পরোয়ানা দিয়েই যায়। প্রত্যেকবার আমিও চিঠি পাই, কিন্তু আমার চিঠিতে পত্র প্রেরকের নামটা জল জল করে লেখা থাকে, অঞ্জন রায়। শেষ স্বপ্নটা দেখেছিলাম, এই শেষ স্বপ্নটা দেখেছিলাম 47 ঘন্টা 53 মিনিট 13 সেকেন্ড আগে। ওই পিশাচটা যার মাথাটা ছিঁড়ে ফেলে দিয়েছিল, সেই লোকটাকে না আমার মতো দেখতে। কিন্তু আমার তো কোনো যমজ ভাই নেই। অতএব এবারে আমার পালা।
অঞ্জন রায় যেন আমাকে কি বলে গিয়েছিল যাবার সময়, মনে আছে আপনাদের? নইলে আমি একবার মনে করিয়ে দিচ্ছি। ভালো থাকবেন ডক্টর, বাকি জীবনটা শক্ত থাকার চেষ্টা করবেন। নমস্কার, আমি অঞ্জন রয়। আমি কি সত্যিই স্কিজোফ্রেনিক, নাকি আমার স্বপ্ন পিশাচ সত্যি? উত্তরটা আপনারাই দিন। শুনছিলেন সুমন অধিকারীর স্বপ্ন পিশাচ। আজ গল্পের কথক এবং ডক্টর নীলাঞ্জনের চরিত্রে সুমন, অঞ্জন রয়ের চরিত্রে আমি রেজ, এবং ডক্টর নীলাঞ্জনের স্ত্রীর চরিত্রে পিয়ালি। আজ সমগ্র গল্প পরিচালনায় সুমন, গল্পের সাউন্ড মাস্টার মিক্সিং বিজিএমে আমি রেজ, গল্পের পোস্টার ডিজাইনিং রেজ, টিম ম্যানেজমেন্টে ঋষিকেশ। আজকের গল্প আপনাদের কেমন লাগলো এবং অঞ্জন রয়ের ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তর আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। শেষ হলো আজকের পরিবেশনা। দেখা হচ্ছে পরের সপ্তাহে।